তাহলে আমরা 10.6 করতেছি। 10.6 এর আমরা হচ্ছে কি করছো যে 15 পর্যন্ত করছো। ঠিক আছে, ডান। 15 পর্যন্ত করছো, ঠিক আছে। তাহলে একটু দেখি আমি। ঠিক আছে, 15 পর্যন্ত করছো, তাহলে হচ্ছে 16। তো আমি বলছিলাম কিভাবে করতে হবে। 17-এরও কথা বলছিলাম যে এমনি এমনি করলে মিলে যেতে পারে। তাহলে 16-17 ট্রাই করিও, আমি 18 করি। আচ্ছা, 15 পর্যন্ত যে করছো, কোথাও কোনো প্রবলেম পাও নাই যে এটা হচ্ছে না এরকম কিছু? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি 18 নম্বরটা করতেছি। 18 এক দুই আছে, তো আমি 1 নম্বরটা করে দিই। একই টাইপের অঙ্ক। তাহলে 18 1 নম্বরটা আছে এরকম, দুই থিটা ডিভাইডেড বাই 0 থেকে পাই বাই 2 তোমার লিমিট দেওয়া আছে, a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা যোগ বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা দেওয়া আছে আর কি। তো আমাদেরকে এটা মান বের করতে হবে। মানে আমাদেরকে এখানে আসলে প্রমাণ চাইছে যে এইটা ইজ ইকুয়াল টু যে পাই বাই 2ab হবে, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা আছে না, আমরা দুইটা অ্যাপ্রোচে করতে পারি। তো এইভাবে করা যায়। প্রথমে আমরা নর্মালি দেখি কিভাবে করা যায়। এটা রুয়েটে আসছিল 11-12-তে। তো প্রথম নিয়মটা হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা যেটা শিখছিলাম যে এরকম যদি থাকে তাহলে আমরা সিক স্কোয়ার দ্বারা, মানে এই যে দুইটাতে দেখো সাইনের উপর পাওয়ার এম চিন্তা করে, এরকম যে সাইন টু দি পাওয়ার এম থিটা প্লাস বি স্কোয়ার কস টু দি পাওয়ার এম থিটা এরকম আছে। তাহলে এরকম থাকলে আমরা সেক টু দি পাওয়ার এম থিটা দ্বারা লব আর হরকে গুণ করি। তো ওইটা দিয়ে আমরা করতে যাচ্ছি। তো যেহেতু এটা প্রমাণ টাইপের ম্যাথ, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলে এরকম আসবে যে 0 থেকে পাই বাই 2 ধরলাম। আর এখানে আমি ওই সিক স্কোয়ার থিটা দ্বারা গুণ করবো লব আর হর। তাহলে এখানে হচ্ছে সিক স্কোয়ার থিটা ডি থিটা, আর এখানে কি আসবে এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা, আর এখানে আসবে বি স্কোয়ার ডি থিটা। আর ডি থিটা তো লিখছি। তো এখন এখানে কিছু আমরা ধরতে পারি, কোনো মানে এটাকে তুমি যদি এইভাবে চিন্তা করো যে লেট, চিন্তা করো লেট। হ্যাঁ, ঠিক আছে। আমরা বলছিলাম যে এরকম টাইপের থাকলে আমরা সিক স্কোয়ার থিটা দ্বারা লব আর হরকে গুণ করে দিই। লব আর হরকে দ্বারা গুণ করে দিই, যে এই যে দেখো সাইনের নিচে মানে এরকম থাকে। তো প্যাটার্ন ছিল না এরকম যে সাইন টু দি পাওয়ার এম এক্স প্লাস কস টু দি পাওয়ার এম এক্স আর ডিএক্স যদি থাকে, তাহলে কি করতে হয় যে sec টু দি পাওয়ার এম এক্স দ্বারা লব আর হরকে গুণ করে দিতে। এরকম ছিল আর কি। তো এখানে ওরকম টাইপেরই আছে। এই জন্য আমরা sec স্কোয়ার থিটা দ্বারা লব আর হরকে গুণ করে দিলাম। তো sec স্কোয়ার থিটা লব আর হরকে যদি গুণ করে দাও, তাহলে উপরে sec স্কোয়ার থিটা ডি থিটা আর নিচে কি থাকবে, সাইন স্কোয়ার থিটার নিচে একটা sec স্কোয়ার থিটা আসবে। তাহলে ওটা কি হয়ে যাচ্ছে টেন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা, আর নিচে sec স্কোয়ার থিটা, এটা কাটাকাটি গেলে পি স্কোয়ার থাকবে শুধু। মানে sec স্কোয়ার থিটা মানে কি, sec স্কোয়ার থিটা দ্বারা লব আর হরকে গুণ করা মানে 1/cos স্কোয়ার থিটা দ্বারা গুণ করা। তো এরপরে হচ্ছে ইয়া এরপরে আমরা একটা কাজ করি। এরপর তো অঙ্ক হয়ে গেল। লেট তোমাকে ধরতে হবে যে এ টেন থিটা সমান তুমি ই ধরো, জেড ধরো।
তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো এবার। a sec স্কয়ার থিটা d থিটা সমান dz। তাহলে উপরে a লাগে, আমাদের a নাই, তাহলে আমরা এই যে প্রতিস্থাপন করতে গেলে কি হয়, এটা a নিয়ে আসি আর উপরটাকে কি লেখা যায় dz, আর a টেন স্কয়ার থিটাকে লেখা যায় z স্কয়ার আর এটা লেখা যায় b স্কয়ার। আর যেহেতু মানে প্রতিস্থাপন করছি, তাহলে আমাদের ওই যে লিমিটটা চেঞ্জ করতে হবে। লিমিটটা প্রথমে কি ছিল, থিটার রেসপেক্টে ছিল, এবার জেড এর রেসপেক্ট। তাহলে থিটার ভ্যালু প্রথমে কত, 0 থেকে π/2, লোয়ার লিমিট 0, আপার লিমিট পাই বাই টু। তো থিটার ভ্যালু যদি 0 হয়, tan 0 ডিগ্রি মানে কত, 0, তাহলে জেড এর ভ্যালু 0। আর থিটার ভ্যালু যদি π/2 হয়, tan π/2 এর ভ্যালু কত বলো দি, অসীম, তাই না? tan π/2 কিন্তু অসীম, মানে tan π/2 মানে কি, sin π/2 বাই cos π/2। sin π/2 এর মান কত, 1, আর cos π/2 মানে কি, 0, 1/0 মানে কি, অসীম টাইপের কিছু একটা আছে, তাহলে এটা আমরা অসীম এইভাবে চিন্তা করতে পারি। এটা আর কি। ঠিক আছে, তাহলে এটা অসীম হলে তাহলে আমাদের এরকম 0 থেকে এই অসীম পর্যন্ত দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এয়া, এরপর তো ইন্ডিকেশন এটা সোজাই, এখানে করো। তাহলে 1/a, এটা ইন্ডিকেশন কি আসবে, সূত্রটা মনে আছে তো? সূত্রটা কি, যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এটার ইন্ডিকেশন কি হয়, 1/a মানে এখানে 1/b টেন ইনভার্স জেড বাই বি, সূত্র 0 থেকে 80। এরপর তুমি লিমিটের ভ্যালু বসাবা, আপার লিমিট লোয়ার লিমিট বসাবা। প্রথমে আপার লিমিট বসাও, তাহলে আপার লিমিট বসালে এরকম আসবে 1/b টেন ইনভার্স জেড এর ভ্যালু যদি অসীম হয় তাহলে এই টোটালটাকে অসীম বলতে পারো, মাইনাস লোয়ার লিমিট বসাবো 1/b টেন ইনভার্স 0। এখন দেখো যে টেন ইনভার্স অসীম, টেন ইনভার্স অসীম কি হবে, 10π/2 যদি অসীম হয়, তাহলে টেন ইনভার্স অসীম মানে π/2, এখান থেকে। তাহলে এটা কি আসতেছে, 1/b ইন্টু π/2। আর টেন ইনভার্স 0 মানে কি, 0, তাহলে এটা 0। আর এটার সাথে কি গুণ আসছিল, 1/a একটা গুণ ছিল, তাহলে এটা কি আসতেছে π/2ab। তো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। ঠিক আছে, বুঝছো? ঠিক আছে, তাহলে এটা আমি আরেকভাবে করতে পারি, কিভাবে করা যায়। উম, করে দাঁড়াও দেখি, সাইন স্কোয়ার করলা, কস স্কোয়ার করলা, উম, লাভ নাই এভাবে করে, আসলে করে লাভ নাই, এভাবে করো, এমনি আছে যেমনি করো, যেমনি আছে অমনি করি। ঠিক আছে, তাহলে তুমি কি করবা, 18 2 নম্বরটা ট্রাই করে দেখবা, সোজা অঙ্ক এটা। তাহলে আমরা 10.6টা এরকমই, তাহলে 10.6টা পার করে আমি 10.7-এর থিওরি করাই, ঠিক আছে, আর পারলে অঙ্ক যদি করা যায় অঙ্ক করবো। এটা আমাদের লাস্ট চ্যাপ্টার আর কি, ইন্টিগ্রেশনের 10.7। ঠিক আছে, তাহলে 10.7-এ আসলে আমাদেরকে এরিয়া বের করতে হবে বা ক্ষেত্রফল বের করতে হবে। আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের যে অ্যাপ্লিকেশন বেস, মানে ওইটা করতে হবে, অ্যাপ্লিকেশন বেসড, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। তাহলে এই অধ্যায়টা আমরা করব। এই অধ্যায়ের জন্য আমাদের দুইটা জিনিস ইম্পর্টেন্ট লাগবে, মানে একটা হচ্ছে যে, মানে আমাদের টপিকটা হচ্ছে এরিয়া আন্ডার কার্ভ, এটা হচ্ছে আমাদের টপিক, যে কোনো একটা কার্ভের আন্ডারে এরিয়া কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো এখন টপিকটা যদি এরকম হয়, আমি লিখি এরিয়া আন্ডার কার্ভ।
এখন এই যে কার্ভ কথাটা আসছে, এরিয়া আন্ডার কার্ভ আসলে এই কথাটা কি বোঝাচ্ছে? একটু জাস্ট একটু বুঝাই দিই। এটা আসলে ধরে নাও এরকম আরকি, যেটা আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমি একটা কার্ভ মানে হচ্ছে একটি বক্ররেখা। বাংলা কথা হলো বক্ররেখা। তো এরকম একটা বক্ররেখা আছে। তো এই বক্ররেখার আন্ডারে আমাদেরকে এরিয়া বের করতে হবে কোন একটা এক্সিস এর উপরে। যেমন ধরে নাও এই বক্ররেখাটা এক্স অ্যাক্সিস এর উপর একটা লিমিটে, আমি তোমাকে লিমিটও বলে দিলাম যে এই লিমিটের মধ্যে এ থেকে বি লিমিটের মধ্যে এইগুলা বারবারই চলে আসতেছে। এটা আমরা ওই যে এই 10.6 এর শুরুতেই আমি একটা এরকম সূত্রের মতো লিখছিলামও। তাহলে এখন এই কার্ভটার আন্ডারে এক্স অক্ষের উপর এই কার্ভটার আন্ডারে যে এরিয়াটা, এটা আমাদেরকে বের করতে বলতেছে আরকি। A থেকে B তে। তো এখন 10.6 এ তো তাই করে আসলাম। যে A থেকে B আমাদের একটা লিমিট দেওয়া থাকতো। আমাদের একটা ফাংশন দেওয়া থাকতো f(x), ওই কার্ভটার dx দিয়ে আমরা কি ওই ভ্যালু একটা বের করতেছিলাম। এই যে ভ্যালুটা বের করতেছিলাম এটাই হচ্ছে এরিয়ার মান। ঠিক আছে? তাহলে এই 10.6 আর এই 10.7 এর মধ্যে পার্থক্য কি থাকে? কোন পার্থক্য নেই। তো এখানে হচ্ছে ওই একই জিনিস। এখানে হচ্ছে তোমাকে এই যে f(x) ফাংশনটা এখানে তোমাকে বাইর করতে হবে এইটুকুই। f(x) ফাংশনটা বাইর করতে হবে। তো এখন এখানে হইছে কি তোমার মানে কয়েকটা জিনিস আমাদেরকে তোমাকে দিবে না। তোমাকে জাস্ট এই কি দিবে না? তোমাকে হয়তো f(x) টা দিবে না। ওটা তোমাকে বের করতে হয় এবং তোমাকে এই লিমিটটাও দিবে না ওরা। ওটাও হয়তো মাঝে মাঝে আমাদেরকে বের করতে হয়। তো অঙ্ক করলে তুমি বুঝবা। তো মেইন কথা হলো এরিয়া আন্ডার কার্ভ মানে হলো যে আমাদেরকে একটা ফাংশনের একটা লিমিটের মধ্যে আ ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা একটা এরিয়ার ভ্যালু পাবো। তো ওইটাই আমাদেরকে এরিয়া আন্ডার কার্ভ এটা বলতেছে। তো আমাদেরকে এই অধ্যায়টা পড়ার জন্য তোমার এই যে কার্ভ লিখতেছিলাম না? কার্ভ মানে এটা তো একটা ফাংশন দ্বারা তুমি রিপ্রেজেন্ট করবা। f(x) টাইপের ফাংশন দ্বারা রিপ্রেজেন্ট করবা। একটা বক্ররেখাটাকে। তো এই বিভিন্ন ফাংশন কার্ভ গুলা আসলে কিরকম হবে মানে আর্ট করা শিখতে হবে আমাদেরকে এই কার্ভ। তাহলে এই অধ্যায়টা আমাদের কাছে ইজি। মানে কিরকম ধরে নাও যে তোমাকে এরকম বললাম যে y নামে একটা ফাংশন আছে f(x), y equal to f(x), এটাই হচ্ছে 2x plus 3 এরকম। এখন এই 2x plus 3 টা এটা কি বলতো? মানে তোমার কি পরিচিত মনে হচ্ছে? y equal to 2x plus 3 এটা কিসের সমীকরণ? এই যে এটা। এটা একটা এটা আচ্ছা আমি তোমাকে বলি, এটা কি সরলরেখা নাকি বৃত্ত নাকি পরাবৃত্ত নাকি অধিবৃত্ত, এটা কি? না, এটা তো একটা সরলরেখা। আমরা কি পড়ছিলাম সরলরেখা অধ্যায়ে যে যদি মানে x আর y এর ঘাত 1 করে হয় তো এটা একটা সরলরেখার ইকুয়েশন, তাই না? তো y equal to 2x plus 3 এটা একটা সরলরেখার ইকুয়েশন। তো এই যে কাজটা মানে y equal to f of x এটা আসলে একটা সরলরেখা, বুঝলে? তো এরকম আমাদেরকে কাজগুলা ড্রয়িং করা শিখতে হবে। কিভাবে আর্ট করতে হয়। মানে মানে x y অ্যাক্সিস এ কার্ভ গুলা কিভাবে আর্ট করতে হয়। এখন এইটা তো randomly আঁকা যাবে না। এটা তো আমাদেরকে একটা প্রসেস অনুযায়ী আগাইতে হবে। তাহলে ১ম আমাদেরকে আমরা ওইটা শিখে নিই যে কার্ভ গুলো কিভাবে আঁকতে হয়। কার্ভ বলতে কি, ধরে নাও তোমাকে একটা সরলরেখা দিছে। তুমি সরলরেখাটা একটা আঁকতে হবে তোমাকে। তারপর তোমাকে একটা পরাবৃত্ত দিছে, পরাবৃত্তটার চিত্রটা একটু আঁকতে হবে। তোমাকে একটা অধিবৃত্ত দিছে, ওটার চিত্রটা আঁকতে হবে। এরকম আরকি। তাহলে ওটাই শিখি যে কিভাবে কার্ভ ড্রইং করতে হবে। কঠিন না বিষয়টা। তো ১ম আমরা দেখবো যে কার্ভ আসলে কি কত হইতে পারে, কত প্রকার হইতে পারে। মোটামুটি কার্ভ গুলো এরকম হবে যে তোমাকে যে কার্ভটা দিবে বা f of x যে ফাংশনটা দিবে, y equal to f of x যে ফাংশনটা দিবে, এটা আমরা মানে ধরে নাও কি কয় প্রকার হইতে পারে। এটা পড়ছো তুমি অলরেডি। একটা হচ্ছে তোমার এরকম হবে সরলরেখা। মানে ওই বক্ররেখাটা একটা সরলরেখা হইতে পারে। মানে কার্ভটা একটা সরলরেখা হইতে পারে এরকম। তারপর ২ নম্বর কিরকম হইতে পারে? একটা বৃত্ত হইতে পারে। ৩ নম্বর কিরকম হতে পারে? পরাবৃত্ত হইতে পারে। আর কি হইতে পারে?
এটা একটা উপবৃত্ত হইতে পারে। আর আরেকটা হলো ওটা একটা অধিবৃত্ত হতে পারে। তো মোটামুটি এই ৫ টাইপের চিত্র আমাদের আসে। ঠিক আছে? সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তাহলে এইগুলা যদি আমরা আঁকা শিখতে পারি, মানে ইকুয়েশন দেখে আমাদেরকে আঁকতে হবে ওয়াই এক্সিস এর উপর। তাহলেই কাজ শেষ। মানে কাজগুলো তোমাকে এই পরিচিত এই যে ৫ টা আমরা লিখলাম, সরি এখানে একটা ভুল বলছি। ৫ টা যে আমরা লিখলাম, এই ৫ টার মধ্যেই পড়বে। এখন এইগুলো আমরা একটা, একটা করে দেখি যে কিভাবে আর্ট করতে হয়। এই। তো এটা হচ্ছে অনেকটা ওই যে সঞ্চার পথ একটা চ্যাপ্টার ছিল না সরলরেখায় 3.4 এ? ওই সঞ্চার পথের মতো। যে তোমাকে এরকম সরলরেখাগুলো মানে এই কার্ভ গুলো সঞ্চার পথটা দিছে, সঞ্চার পথের ইকুয়েশনটা দিছে। ওই সঞ্চার পথটা দেখতে কিরকম হবে ওটা আমাদেরকে আঁকতে হবে। তো এটা সহজেই আছে, কঠিন নাই। তো ১ম এ আমরা দেখি যে সরলরেখা একটা কিভাবে আঁকা যায়। ঠিক আছে? তো এটা আমরা আঁকে দেখি। তো সরলরেখার আমরা সরলরেখা আঁকার সবচেয়ে সহজ উপায় হলো ৩ টা আসলে। তুমি বলতে পারো যে সরলরেখার হচ্ছে আমরা বিভিন্ন আকৃতি পড়ছিলাম, মনে আছে তোমার? যে ঢাল আকার, সরলরেখা ঢাল আকার ছিল, তারপর সরলরেখা ছেদক আকার ছিল, সরলরেখার হচ্ছে তোমার হচ্ছে কি আছে যে মূলবিন্দুগামী সরলরেখা ছিল, তারপর হচ্ছে সরলরেখার হচ্ছে কি ব্যাসার্ধ টাইপের একটা ছিল, তারপর দূরত্ব আকার একটা ছিল, এরকম অনেক আকার আছে। তো যেকোনো সরলরেখাকে তুমি যেকোনো রূপে নিতে পারো। মানে তোমাকে একটা সরলরেখা ঢাল আকারে দিছি, তুমি ওটাকে দূরত্ব আকারে নিয়ে যেতে পারবা। তোমাকে দূরত্ব আকারে দিছি, তুমি ওটাকে ছেদক আকারে নিয়ে যেতে পারবা, এরকম। তো যেকোনো সরলরেখা আঁকার জন্য তুমি ২ টা ওয়ে ফলো করতে পারো। একটা হচ্ছে তুমি ওটাকে ঢাল আকারে নিলা, আরেকটা হলো ওটাকে তুমি ছেদক আকারে নিলা। এই ২ ভাবে। প্রথমত আগে চিন্তা হবে যে ওটা একটা সরলরেখার ইকুয়েশন। তো ওটা বোঝা তো কোনো ব্যাপারই না। তোমার যে এক্স আর ওয়াই ২ টাতে পাওয়ার যদি ১ হয়, তাহলে ওটা একটা সরলরেখার ইকুয়েশন। এটা খুবই সহজ চেনার উপায়। যে এক্স ও ওয়াই এর উপর ঘাত 1 হবে। তাইলে তুমি বুঝবা এটা একটা সরলরেখার ইকুয়েশন। এখন আঁকবা কিভাবে? তাহলে ১ম একটা আকার হচ্ছে এরকম যে আমরা কয়েকটা চিত্র আঁকি জিনিসটা বুঝে ফেলবো। y equal to mx ধরি একটা। তারপর হচ্ছে কি বলা যায়? এটা একটা আকার। আরেকটা আকার এরকম ধরি y equal to mx প্লাস c আকার। তো এখন এগুলো পরিচয়টা জেনে নিই। তো m টা কি বলো দেখি? m টা হলো ঢাল। সরলরেখাটার ঢাল। আর এখানে তাহলে এই y equal to mx plus c এগুলো তো তোমার জানা আছে সম্ভবত ঢাল। আর এটা হচ্ছে কি? এটা হলো ছেদক। কার ছেদক? y axis এর ছেদক। ঠিক আছে? তাহলে আমরা তাইলে কয়েকটা চিত্র আঁকি। আরেকটা আছে, আরেকটা হচ্ছে এই এটা একটা আকার আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন। আর এটা হচ্ছে আমাদের ঢাল আকার ইকুয়েশন। আর এটা হচ্ছে ছেদক আকার। তাহলে এখানকার এটা কি? এটা হলো এক্স এক্সিস এর এক্স এক্সিস এর খণ্ডিতাংশ। এভাবে বলে যে এক্স এক্সিস থেকে কোন সরলরেখাটা কতটুকু অংশ কাটছে। আর এটা হচ্ছে ওয়াই এক্সিস এর খণ্ডিতাংশ। এটা বলো। বুঝতে পারছি না। হুম, দাঁড়াও দেখি কিছু করা যায় কিনা। দেখতে পাচ্ছ?
দেখা যায়? আইসা? আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে এই ৩ টা আকার তোমার একটু মাথার মধ্যে রাখতে হবে। তুমি ১ম এ তুমি যখন ইকুয়েশনটা দেখবা, তখন তুমি ১ম এ চিহ্নিত করবা এটা কি সরলরেখা নাকি বৃত্ত নাকি বাকিগুলা। তো সরলরেখা তুমি আইডেন্টিফাই করে ফেললা ওই যে ওটা দিয়ে। তারপর তুমি চিত্রটা কিভাবে আঁকবা এই নিয়মগুলো ফলো করে। তো ১ম এ তো দেখো এই পাশেরটা বাম পাশে y = 2x দেওয়া হইছে। তো y = 2x এটার ইয়াটা মানে আমরা যে চিত্রটা আঁকি এটা কিভাবে আঁকবো? তো ১ম কথা দেখো এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা। তার মানে এই সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যাবে। এখন দেখো আমাদের যে ঢালটা 2 ওইখানে এটা কিন্তু পজিটিভ, তাই না? এই যে দেখো পজিটিভ। এখন ঢাল পজিটিভ মানে কি? আশা করি মনে আছে। ঢাল পজিটিভ মানে ওই যে tan থিটা মানে আমরা তো এটা তো জানি m = tan থিটা। তার মানে যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে ওটা হবে সূক্ষ্মকোণ। তার মানে এটা চিত্রটা খানিকটা এরকম আসতে পারে। y = 2x রেখাটা এরকম আসবে। মূল বিন্দু দিয়ে গেছে এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে রাখছে। থিটা এইটা। তো এটা জাস্ট একটা রাফ আইডিয়া করে তুমি চিত্রটা আঁকো। ঠিক আছে না? y = 2x মানে এরকম আসবে। এবার y = -2x রেখাটা কিরকম আসবে? তো দেখো এটা প্রথমত দেখো যেহেতু y = mx আকারে আছে তাহলে এটা হচ্ছে তোমার আ কি মূল বিন্দুগামী সরলরেখা হবে এবং ঢালটা আছে নেগেটিভ। তো ঢালটা যদি নেগেটিভ হয় তাহলে তার মানে হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যেটা কোণ উৎপন্ন করবে ওটা কি? ওটা হচ্ছে স্থূলকোণ তৈরি করবে। তো স্থূলকোণ করলে তাহলে এটার চিত্রটা আমাদেরকে এইভাবে আঁকতে হবে। তাহলে এই যে যে কোণটা তৈরি করবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে ওইটা কি? স্থূলকোণ তৈরি করবে। ঠিক ঠিক আছে? আচ্ছা, যেহেতু এটা আমরা করতেইছি তাহলে আমি আরেকটা জিনিস আমি করে দিই। যেমন ধরে নাও যে তোমাকে সেম বললাম y = 2x রেখা আঁকতে এবং y = x রেখা আঁকতে। একটা y = x একটা y = 2x দুটারই ঢাল পজিটিভ। দুটাই x অক্ষের ধনাত্মক দিকের সাথে পজিটিভ কোণ উৎপন্ন করবে। কারণ ঢালগুলো পজিটিভ সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। তো আমি এখানে ধরে নাও বোঝা যাচ্ছে যে একটা এরকম আসবে হয়তো ধরে নাও আরকি। আর আরেকটা আসবে এরকম। তো কোনটা কার ইকুয়েশন হবে ওটা কিভাবে বুঝবা? মানে ধরে নাও এটা কার ইকুয়েশন হবে আর এটা কার ইকুয়েশন হবে। তো এটা তো জানো যে m ইকুয়াল টু কি জানো তুমি? tan থিটা। তো এই থিটার ভ্যালু যত বাড়বে m এর ভ্যালু তত বাড়বে। কারণ 10 এর ভিতরে তোমার যত কোণ বাড়বে ওর মানটা তত বাড়বে। তাহলে থিটা যত বাড়বে তোমার m এর ভ্যালুটাও তত বাড়বে। মানে যার m বেশি মানে m এর মানটা বেশি তার কোণের মানটাও বেশি হবে। তার মানে এইটা হচ্ছে y = 2x রেখা হবে আর এটা ইকুয়াল টু হবে y = x রেখা। কারণ এটা ঢাল ছোট 1 আর এটা ঢাল কি বড় 2। তার মানে ছোট মান ছোট তার মানে কোণটাও ছোট, মান বড় মানে কোণটাও বড়। ঠিক আছে? এইটুকু কি বোঝা গেছে? ওকে, ঠিক আছে। তার মানে এখন যেকোনো দিলে আশা করি পারা যাবে। তো এটা তো কোনো ব্যাপারই না। এই যে এই মূলবিন্দুগামী সরলরেখাটা আঁকাটা এটা তো ইজিলি পারবা। এরপর আরো কয়েকটা দেখি তাহলে আমরা। তো এখন আমরা এর আগের উদাহরণটাই নিই। ধরে নাও y equal to আমি লিখলাম 2x এইবার আমি x টা একটা 3 দিয়ে দিছি। তাহলে এটার ইকুয়েশনটা আমাকে আঁকতে হবে। এগুলো হচ্ছে x axis y axis। তো y equal to 2x ঠিক আছে যে এটা যদি y equal to শুধু 2x থাকতো তাহলে এটার ইকুয়েশনটা হতো এরকম যে এইটা y equal to 2x হতো। কিন্তু এখানে কি বলছে যে +3 আছে। তার মানে এখানে ১ম এ তোমাকে এইটা কি করবা বলো দি? যে
সেইটা কি ছিল? ওয়াই ইউনিট ঢাল আকারে আমি কি বলছিলাম? যে এটা হলো প্লাস সি। সিটা ছিল ওয়াই এক্সিস এর ছেদাংশ। তাহলে ওয়াই এক্সিস এর ছেদাংশ 3, তার মানে হচ্ছে পজিটিভ 3, মানে এতটুকু হবে আরকি 3, এটা হবে 3, ওয়াই এক্সিস এর ছেদাংশ। তাহলে তোমার আ এইটা যেটা এখানে থাকার কথা ছিল, মানে এই চিত্রটা এখানে ছিল, তাহলে এটা একটু সরে যাবে এবার। এটা হচ্ছে যেহেতু কাট করবে, কাট করলে তাহলে এটা আমাকে চিত্র রাখতে হবে এইখানে। ঠিক আছে? তার মানে এটা কোণটা দেখো, কোণটা সূক্ষ্মকোণেই আছে এবং কাট করছে কত? এই যে প্লাস সি অংশ কাট করছে। এই যে এইটা। তাহলে এটা চিত্র হবে এরকম। আরেকটা দেখো, তাহলে আরেকটু বুঝতে পারবে। ধরে নাও y ইকুয়াল টু আমি লিখলাম যে x প্লাস ধরে নাও 5। তাহলে তুমি y ইকুয়াল টু x আছে, তার মানে রেখাটা এরকম কিছু হবে। মানে তোমার এইদিকে হেলে থাকবে। তো এখন তোমাকে বলছে 5, তার মানে এখান থেকে x অক্ষের ধনাত্মক দিক থেকে 5 অংশ কাটবে, মানে এখানে। তো লেখাটা তখন তোমাকে আঁকতে হবে এই দিকে। তাহলে এটা হচ্ছে y ইকুয়াল টু x প্লাস 5, এরকম আর কি। আরেকটা দেখো, y ইকুয়াল টু ধরে নাও আমি লিখলাম যে x মাইনাস 5। x মাইনাস 5 মানে কি? যে y অ্যাক্সিস থেকে কাটবে কিন্তু মাইনাস 5 কাটবে। তার মানে এদিক। এইটা হচ্ছে মাইনাস 5, মানে নিচের দিকে। তো রেখাটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু কাট করছে, তার মানে এটা এই দিক দিয়ে আমাকে আঁকতে হবে। ঠিক আছে? এই যে এই কাট যে করছে এটা আমাকে দেখাচ্ছে। বোঝা কি যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এরকম আরেকটা মাইনাস এক্স মাইনাস 5 দিলাম। আচ্ছা, তোমার একটু খাতা তো আছে। খাতা থেকে একটু আঁকো তো। আঁকে তারপর মিলাইও আমারটার সাথে যে এটা ঠিক হলো কিনা। মাইনাস এক্স আছে, মাইনাস 5 আছে। ওয়াই অ্যাক্সিস থেকে মাইনাস 5 অংশ কাটবে এবং ঢালটা নেগেটিভ। আচ্ছা, তাহলে আমি আঁকি দেখি। তাহলে এক তো মাইনাস 5 অংশ কাটবে, তার মানে এটা হবে এতটুকু অংশ কাট করতে হবে মাইনাস 5। তো ঢালটা হচ্ছে কি নেগেটিভ। তো নেগেটিভ হলে এটা এই দিক দিয়ে এটা চিত্রটা হবে এরকম। আচ্ছা, ঠিক আছে। তারপর তাহলে আরেকটা কম্বিনেশন এরকম হতে পারে মাইনাস এক্স প্লাস। তার মানে এইখান থেকে কাট করবে কত? 5। আর যেহেতু ঢাল নেগেটিভ, তার সূক্ষ্মকোণ স্থূলকোণ উৎপন্ন করতে হবে, তার মানে এইভাবে আসছে। ঠিক আছে? তো কঠিন নাই, ঠিকই আছে। তুমি যদি এইটুকুই বুঝতে পারো, তাহলে তোমার কাজ কি হবে? যে কোনো সরলরেখা থাকবে, ওটাকে তুমি প্রথমে ঢাল আকারে নিবা, তারপর ওটা তুমি চিত্র করবা। ঠিক আছে? আর কম্বিনেশন গুলো এগুলোই নেবে। আর কি হতে পারে? প্লাস মাইনাস সবই তো আমরা করে দেখলাম। এইরকম টাইপেরই আসবে। হয় এটা, নাহলে এটা, নাহলে এটা, নাহলে এটা। ঠিক আছে? আর একটা কি আসতে পারে? এরকমই আসবে। আচ্ছা, আরেকটা কি বললাম? যে তুমি ছেদক আকারেও করতে পারো জিনিসটা। এবং ছেদক আকার করলে একটু প্যারা দেয় আর কি। এই ধরে নাও ছেদক আকারে যদি করো, তাহলে এরকম করে করতে হবে যে তোমাকে আমি এরকম একটা ইকুয়েশন দিলাম, 2x প্লাস 3 দিলাম। তো এটা ঢাল আকারে কিন্তু খুব ইজিলি পারা যায়। এখন তুমি ছেদক আকারে করতে চাচ্ছ, তাহলে প্রথমে ছেদক আকারে নিতে হবে। তো ছেদক আকারটা কি? x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। ঠিক আছে? এখানে প্লাস লাগবে, এখানে প্লাস লাগবে, আর এই পাশে 1 লাগবে। তো এটা সরলরেখায় আমরা করে আসছি ছেদক আকারটা। তাহলে আনি। তাহলে এটাকে যদি আনতে হয়, তাহলে কিভাবে আনা যায়? তো এরকম করলাম, ধরে নাও 2x মাইনাস y। আচ্ছা, হ্যাঁ, 2x মাইনাস y ইকুয়াল টু মাইনাস 3 এরকম করে লিখলাম। তারপর হচ্ছে x কে খালি রাখতে হবে, তাহলে এটাকে এইভাবে লেখা যায়। Stop. ও আচ্ছা, আরেকটা কাজ আছে তো। তাহলে ডান পাশে 1 আনতে হবে, তাই না? ডান পাশে 1 আনলে এটা দিয়ে ভাগ করে দিই। মাইনাস 3 দিয়ে ভাগ করে দিই। মাইনাস 3 দিয়ে ভাগ করে দিলে কি আসবে? 2x মাইনাস 3, আচ্ছা y বাই 3, এখানে আসবে 1। তো এটাকে আবার সাজায় লিখলে এরকম করে লেখা যায়, মাইনাস 3 বাই 2 y 3, তো 1। তো এইভাবে ঢাল আকারে নিয়ে আসলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের a এর ভ্যালু, আর এটা হচ্ছে b এর ভ্যালু।
এক্স অক্ষের ছেদাংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ। তো এখন তুমি ওই এক্স এক্সিস ওয়াই এক্সিস আঁকবা, এটা এক্স এর ওয়াই। তো এক্স অক্ষের ছেদাংশ কত? -3/2, মানে -1.5। তাহলে এক্স অক্ষের এটা কাটো, তাহলে এটা হচ্ছে -1.5, -3/2 এতটুকু। আর ওয়াই অংশের কাটো 3, +3, তাহলে এতটুকু 3 ধরো। তারপর এই দুইটা পয়েন্ট যোগ করে দিবে। এই তোমার চিত্র হয়ে গেল, y = 2x + 3। এটা কঠিন, কারণ কঠিন বলতে কি এইভাবে করতে আর করতে ভেজাল। তার তুলনায় এটা যদি ঢালাকার থাকে তাহলে ইজিলি করা যায়। তো ঢালাকার দিয়ে যদি আমি চিন্তা করি, দেখো তো একই জিনিস। তো কি, যে এটা হচ্ছে y এর ছেদাংশ, এটা হচ্ছে 3 হবে। আর যেহেতু এই ঢালটা কি পজিটিভ আছে, তার মানে এরকম কিছু একটা। তো একই জিনিস আসলে, এটা আর এটা একই। তো এটা দিয়ে বেশি তাড়াতাড়ি বোঝা যাচ্ছে যে কিরকম হয়। আমাদের তো জাস্ট রাফ আইডিয়া করতে হবে, আমাদের তো এক্সাক্ট চিত্র আঁকতে হবে না, জাস্ট রাফ একটা আইডিয়া যাতে আমরা নিতে পারি। তো দুইটাই করা যায়, ঢালাকারে নেওয়া যায়, আবার তুমি ছোট আকারে করতে পারো। তুমি ঢালাকার দিয়ে করার চেষ্টা করো, তাহলে সরলরেখা যে কোনো ভাবে আসলে আশা করি পারা যাবে। ঠিক আছে? তো তুমি খালি এইটুকু চিত্র একটু আঁকো দিই। এই যে ধরো নাও, এরকম দিছি, 2x + 5y প্লাস হচ্ছে 6। এটা চিত্রটা আঁকো, তারপর আমারটার সাথে মিলাই হচ্ছে এটা ঠিক হলো কি। প্রথমে এটাকে ঢালাকারে নিয়ে যাও, তারপর তুমি চিত্রটা আঁকো। ঢালাকারে কিভাবে আনতে হয়? y = mx + c, এই আকারে আনতে হবে। ওয়াইটা এক পাশে রাখতে হবে, আর বাকিগুলা ডান পাশে। ওয়াইটা খালি রাখতে হবে। দেখো এটা এরকম আসে। ওকে, ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা এরকম আসলে চিত্র আঁকতে পারবো। আচ্ছা, তারপরে আরেকটা চিত্র, যেহেতু আমরা সরলরেখাতে আছি, তাহলে আরেকটা চিত্র আমরা চিত্র আঁকা শিখে ফেলি। এটা হচ্ছে মডুলাস ফাংশনের চিত্র। হ্যাঁ, মডুলাস ফাংশন। এটাও লাগতে পারে আমাদের, যদিও আমাদের বইয়ে এটা নেই মডুলাস ফাংশনটা। তো মডুলাস ফাংশন হচ্ছে মডুলাস ফাংশন বলতে এটা, যে y = মডুলাস অফ এক্স, এটা। তো এখানে আসলে কি বলে, এই y গুলো মডুলাস অফ এক্স আছে এরকম, এটা একটা ফাংশন y = মডুলাস অফ এক্স বা f of x = মডুলাস অফ এক্স। তো এই ফাংশনটা কিভাবে ডিফাইন করা থাকে? তো এটা বলে যে x এর ভ্যালু x হবে যখন x is greater than or equal to 0, আর x এর ভ্যালু হবে -x যখন x এর ভ্যালু লেস দেন 0। মানে কি, যে ধরে নাও আমি x এর ভ্যালু তোমাকে বললাম 5, তাহলে এই যেহেতু এই ফাংশনে তুমি 5 ইনপুট দিলে তুমি কত পাবা? 5 পাবা। তো এখন x এর ভ্যালু আমি তোমাকে বললাম, তোমাকে x এর ইনপুট দিলাম -5। এখন -5 টা কি? 0 এর চেয়ে ছোট। তাহলে এখানে -5 যখন x এর ইনপুট দিবা 0 এর চেয়ে ছোট, তখন এটা আসবে -x। তো x এর মানই -5, সেটার আগে আরেকটা মাইনাস। তাহলে এটা হচ্ছে মাইনাসে মাইনাসে +5। তার মানে মডুলাস ফাংশনে তুমি যাই দাও, ওটা পজিটিভ মানই দিচ্ছে। বোঝা গেছে কি? অর্থাৎ x এর ভ্যালু গুলা যখনই 0 এর চেয়ে ছোট হয়ে আসবে, তখন এক্সট্রা করে একটা মাইনাস চলে আসছে এখানে। তো এই জন্য আলটিমেটলি মানটা পজিটিভ আসে প্রতিবার। ঠিক আছে? তো এই মডুলাস অফ এক্স ফাংশনটা এইভাবে ডিফাইন করা যাবে। বুঝা গেছে? আচ্ছা, আরেকটা। তো মডুলাস অফ এক্স ফাংশনটা এইভাবেই ডিফাইন করা, যে এক্স এর ভ্যালু যখন 0 এর চেয়ে বেশি বা 0 বলবা, তখন এক্স এর ভ্যালু এক্সই। ধরো না এক্স এর ভ্যালু তুমি বললা 6, তো এটা কি 0 এর চেয়ে বড় না?
তাহলে এখানে x এর ভ্যালু কত আসবে? 6 আসবে। মানে y এর ভ্যালু এখানে আসবে 6, এই যে y ইকুয়াল টু মডুলাস অফ x না? তাহলে তুমি x এর ভ্যালু এখানে 6 ইনপুট দিছো। তাহলে y এর ভ্যালু আসবে 6। তখন বলতেছে x এর ভ্যালু যদি 0 বা 0 এর চেয়ে বড় হয় তাহলে x ই থাকে। এখন বলতেছে x এর ভ্যালুর আগে x এর ভ্যালু যদি 0 এর চেয়ে ছোট হয়, যে x এর ভ্যালু হচ্ছে লেস দেন 0, তো ধরে নিলাম x এর ভ্যালু লেস দেন 0 মানে -7। ঠিক আছে? এটাই আমাদের x এর ভ্যালু। তাহলে সেক্ষেত্রে একটা মাইনাস এক্সট্রা নিতে হবে আমাকে। এই যে x এর তখন কি হবে? মাইনাস অফ x, এটার মান। তাহলে এইটা x এর ভ্যালু অলরেডি -7, তাহলে এটার আগে একটা মাইনাস আছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 7। তাহলে y এর ভ্যালু আসবে তখন কত? 7। অর্থাৎ x এর ভ্যালু যখন তুমি গ্রেটার দেন 0 দিবা, তখন y এর ভ্যালু হবে ওইটাই। আর x এর ভ্যালু যখন লেস দেন 0 দিবা, তখন তার আগে একটা মাইনাস দিয়ে y এর ভ্যালুটা আসবে। এইজন্য এই মডুলাস ফাংশনের মানটা সবসময় পজিটিভ ধরি। -5 এর মডুলাসও 5, 5 এর মডুলাস 5। কারণ মডুলাস এভাবেই ডিফাইন করা। এবার কি বুঝা গেছে অল্প অল্প? আচ্ছা। তাহলে তাহলে একটু বুঝাই দাও আমাকে যে আমি x এর ভ্যালু যদি -243 ইনপুট দেই, তাহলে এটা আমাকে কত ইনপুট দিবে? +243 কেন? হুম, ঠিক আছে, এটাই আরকি। তাহলে এইভাবে ডিফাইন করা। তাহলে মডুলাস ফাংশনটা ডিফাইন করা এইভাবে। এখন এটার চিত্র তোমাকে আঁকতে বলছে যে এটা চিত্র আঁকো। ঠিক আছে? তাহলে এটা এখন কিভাবে চিত্র আঁকা যায়? এইটা চিত্র আমরা আঁকি তাহলে। ধরুন এটা আমাদের x অ্যাক্সিস আর এটা হচ্ছে y অ্যাক্সিস। তো এটার যদি চিত্র আঁকে আঁকতে বলে, তাইলে দেখো চিত্রতে আমরা যদি x এর ভ্যালু গুলো বসাই, তাহলে এই পাশে x এর ভ্যালু গুলো সব কি পজিটিভ না? তো x এর ভ্যালু সব পজিটিভ। তার মানে এটা আসলে এই যে y ইকুয়াল টু মডুলাস অফ x, এটা আসলে দুইটা রেখা আসলে। দুইটা রেখার মিলন। যে একটা আসতেছে x এর ভ্যালু যখন x মানে গ্রেটার দেন 0, তখন y ইকুয়াল টু x, এটাই না? y ইকুয়াল টু x রাখা। আর x এর ভ্যালু যখন লেস দেন 0 বসাচ্ছ, তখন ওইটা কোন রেখাটা ফলো করতেছে? y ইকুয়াল টু -x রেখাটা ফলো করতেছে। এটা রেখা ফলো করতেছে। তাহলে এটার চিত্রটা তুমি এইভাবে আঁকো যে এরকম করে দেখো। এটা একটা, তাহলে আমি একটু এইভাবে দেখাই। আচ্ছা দেখো, এভাবে চিন্তা করো যে x এর ভ্যালু যখন তুমি পজিটিভ বসাবা, তখন তোমার y এর ভ্যালু গুলো কি পজিটিভ আসবে না? মানে ওইটাই আসবে। যেহেতু x এর ভ্যালু তুমি 5 বসাইছো, তাহলে y এর ভ্যালু কত আসবে? 5। x এর ভ্যালু 3 বসাইছো, y এর ভ্যালু কত আসবে? 3। তার মানে ওইটা কোন রেখাটাকে ফলো করবে? y ইকুয়াল টু x রেখাটা। তাহলে y ইকুয়াল টু x রেখাটা মূলবিন্দুগামী হবে, তাহলে এই সাদা রেখাটা হবে ওটা। এখন x এর ভ্যালু যখন তুমি নেগেটিভ বসাবা, ধরুন x এর ভ্যালু তুমি বসাইলে -5, তাহলে তুমি y এর ভ্যালু কি -5 পাবা? পাবা না। তখনও তুমি y এর ভ্যালু 5 ই পাবা। তো x এর ভ্যালু তুমি -6 বসাইলে, তুমি y এর ভ্যালু কি -6 পাবা? পাবা না। y এর ভ্যালু +6 পাবা। তার মানে এটা আসলে এই রেখাটা এরকম হবে। এদিকটা হবে এরকম। মানে এটা হচ্ছে একটা উল্টে যাবে। চিত্রটা হবে মানে যখন x এর নেগেটিভ ভ্যালু গুলো থাকবে, তখন চিত্রটা এই রেখাটাকে ফলো করবে। তখন এটা হয়ে যাবে এইরকম। এরকম। আমি এটাকে বলি।
এরকম আর কি। তাহলে মডুলাস অফ এক্স যে আমাদের ফাংশনটা ওটার চিত্রটা হচ্ছে এরকম। তাহলে এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স আর এটা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে মডুলাস ফাংশনের যে চিত্রটা আসবে ওটা আসবে এরকম আর কি। এটা আর এটা। কারণ এক্স এর ভ্যালু যখন পজিটিভ তখন এই রেখাটা ফলো করবে, আর এক্স এর ভ্যালু যখন নেগেটিভ তখন এইটা রেখা ফলো করবে, y ইকুয়াল টু মাইনাস এক্স রেখা। বুঝা গেছে কি? হুম। তাহলে মডুলাস ফাংশনের যদি তোমাকে চিত্র আঁকতে বলে তাহলে তুমি কোনটা চিত্র আঁকবা? এই যে এটা চিত্র আঁকবা, এরকম। ঠিক আছে? তো এটা আর কি। এখন এত সোজা তো তোমাকে দিবে না, তোমাকে একটু কঠিন দিবে। তোমাকে দিবে এরকম। হুম, এটা চিত্র আঁকতে বলবো, y ইকুয়াল টু মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ এর চিত্র আঁকো। y ইকুয়াল টু মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ এর চিত্র আঁকতে হবে। তো এটা কিভাবে করা যায়? এটা করার মানে শর্টকাট আছে, শর্টকাটটা বলা যায়। তো প্রথমে আমরা এটা একটু বুঝি যে এটা আসলে কিভাবে করে। এটা চিত্র আঁকতে বলছে তোমাকে। তো এইটাও আছে না, প্রথমে তোমাকে দুইভাবে তুমি চিন্তা করো, এটা ডেফিনেশন দিয়ে চিন্তা করতে পারো অথবা আমি শর্টকাট করে বলে দিব ওটা দিয়ে করবা। তো প্রথম হচ্ছে ডেফিনেশনটা হচ্ছে এরকম এক্স মাইনাস ফাইভ। তো এখানে যখন y ইকুয়াল টু মডুলাস অফ এক্স ছিল তখন কি ছিল যে মডুলাস অফ এক্স থাকলে যে এক্স এক্স এর ভ্যালু এক্সই হবে যখন এক্স গ্রেটার দেন জিরো, এক্স এর ভ্যালু লেস দেন এক্স এর ভ্যালু যদি লেস দেন জিরো হয় তাহলে মাইনাস এক্স বসবে। তাহলে এটাকেও তুমি মনে মনে চিন্তা করো এক্স আছে, পুরো এক্স মাইনাস ফাইভটাকে এক্স চিন্তা করো। তার মানে এটার ক্ষেত্রে ওরকম ভাবে ডিফাইন করা যায় যে এক্স এর ভ্যালু হবে এক্স মাইনাস ফাইভই, মানে এই ওয়াই এর ভ্যালু হবে এক্স মাইনাস ফাইভই যখন এই ভ্যালুটা জিরো অথবা গ্রেটার দেন জিরো। ঠিক আছে? মানে এইভাবে চিন্তা করো, যখন এক্স মাইনাস ফাইভটা ব্র্যাকেটটা কিভাবে লিখছিলাম তোমার, হ্যাঁ এইভাবে লিখে দিছি তো, এইভাবে লিখতে হবে। ঠিক আছে? তো ওয়াই এর ভ্যালু এক্স মাইনাস ফাইভই হবে যখন এক্স মাইনাস ফাইভ এর ভ্যালুটা তুমি জিরো অথবা গ্রেটার দেন জিরো পাবো, আর ওয়াই এর ভ্যালুটা হবে মাইনাস অফ এক্স মাইনাস ফাইভ যখন এক্স মাইনাস ফাইভ এর ভ্যালুটা তুমি লেস দেন জিরো পাবো। মানে ঠিক আর আগেরটার মতোই, এর আগেরটাই চিন্তা করো, মনে মনে চিন্তা করো যে এটা আছে এক্স। ঠিক আছে? তাহলে এটাও এক্স এর ভ্যালু এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো, আর এক্স এর ভ্যালু হবে মাইনাস অফ এক্স যখন এক্স লেস দেন জিরো। কিন্তু এইখানে জাস্ট এক্স এর জায়গায় এক্স মাইনাস ফাইভ হয়ে আছে এটুকু। ঠিক আছে? এখন এখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করো যে এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু এখানে কত আসবে, তুমি যদি এখানে কাজ করো এক্স এর ভ্যালু আসবে এক্স গ্রেটার দেন ফাইভ, এটা আসতেছে। আর এখান থেকে এক্স এর ভ্যালু কত আসবে বলো দি? এক্স লেস দেন ফাইভ। তার মানে আমরা যদি এটা যদি করি, চিত্র আঁকি এরকম, তো এখন চিত্রতে তুমি দেখো যে এক্স এর ভ্যালু যখন ফাইভ এর চেয়ে বড় অথবা ফাইভ তখন এক্স মাইনাস ফাইভ পজিটিভ আসবে আর কি, এক্স মাইনাস ফাইভ পজিটিভ, এই যে গ্রেটার দেন জিরো। তার মানে আমরা যদি এখানে ফাইভ টাকে বসাই, তার মানে ফাইভ এর ডান পাশে, ফাইভ সহ ফাইভ এর ডান পাশে এক্স মাইনাস ফাইভ আসবে পজিটিভ। আর যখন ফাইভ এর ভ্যালু লেস দেন জিরো তখন এক্স মাইনাস ফাইভ এর ভ্যালুটা আসতেছে নেগেটিভ, তার মানে এইখানে আসবে এক্স মাইনাস ফাইভ এটা। তো এরকম আর কি যে আহ, এখন এটা বোঝার সবচেয়ে উপায় হলো কি, তুমি এখানে যে এটা থাকবে এক্স মাইনাস ফাইভ, এটাকে তুমি কি করবা, এক্স মাইনাস ফাইভ কে তুমি জিরো ধরবা, ধরে এক্স ইকুয়াল টু ফাইভ বের করলাম, মূলটা বের করলাম, তারপর তুমি ফাইভ বসাই। তো ফাইভ এর ডানে এক্স মাইনাস ফাইভ হবে, ফাইভ এর বামে মাইনাস অফ এক্স মাইনাস ফাইভ হবে, এটুকুই খালি। অর্থাৎ ফাইভ এর ডানে ফাংশনটা এক্স মাইনাস ফাইভ হবে, ফাইভ এর বামে ফাংশনটা হবে মাইনাস অফ এক্স মাইনাস ফাইভ, মানে মডুলাস ফাংশনটা। বুঝা গেছে?
হ্যাঁ, অবশ্যই ওটাই। কিন্তু ওটা আসলো কিভাবে ওইটা তো তোমাকে বুঝতে হবে। এটা আসলে এইভাবে আসলো আরকি। এই যে দেখো, যখন x - 5 টা পজিটিভ ধরছিলাম, তখন x এর ভ্যালুটা আসছে 5 অথবা তার চেয়ে বড়। তাহলে এই যে এরকম মানে 5 বসাইলাম, 5 এর বড় মানগুলার জন্য অর্থাৎ x এর এই ব পজিটিভ মান 5 এর পরের মানগুলোর জন্য এটা আসতেছে পজিটিভ। মানে এখান থেকে যেটা পাইলাম। আর 5 এর ছোট মানগুলোর জন্য এই যে x less than 5 সেগুলোর জন্য এই ফাংশনটা পাইলাম এইটা। তো এখান থেকে এটা আসলো। এখন এত কিছু তো আমরা মাথায় নিব না। আমরা জাস্ট এটাই কাজ করব। তখন এটা যদি চিত্রটা আঁকি তাহলে এটার চিত্রটা খালি কি হবে? শিফট হবে। এই যে এর আগের চিত্রটাই হবে জাস্ট এইটার ইয়াগুলো হবে এদিকে এরকম। যে এই ডান পাশের জন্য হবে এই দিকে পজিটিভ আর বাম পাশের জন্য মানে মডুলাস অফ এক্স যখন ছিল তখন কিরকম ছিল? এরকম ছিল। তাহলে এই জিনিসটা শিফট হয়ে 5 এ চলে আসছে আরকি। মানে এই যে ত্রিভুজটা এরকম আরকি। যে এই যে 5 এর পরের গুলার জন্য পজিটিভ ভাবে ডিফাইন করা আর 5 এর আগের গুলোর জন্য নেগেটিভ ভাবে ডিফাইন করা। তো 5 এর আগের জন্য এই চিত্রটা হবে এইদিকে, 5 এর পরের জন্য চিত্রটা হবে এইদিকে। ঠিক আছে? হুম। তাহলে তুমি একটু এইটার চিত্র আঁকো তো। মানে আমি আঁকতেছি একটু পরেই। তুমি এটার চিত্র আঁকতে পারবা কিনা দেখো। দেখছো? তাহলে এটা হচ্ছে এই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ? আর হচ্ছে তাহলে এটা হচ্ছে এটার মূলটা কত আসতেছে? -10 তাহলে এদিকে হবে -10 আর -10 এর ডান পাশে হবে পজিটিভ তার মানে এদিকে আর বাম পাশের জন্য হবে নেগেটিভ তার মানে এদিকে। অর্থাৎ -10 এর ডান পাশের গুলোর জন্য এটা ফাংশনটা হবে এটা পজিটিভ আর বাম পাশের গুলোর জন্য এখানে হবে এটা। এরকম। তোমার কি এটা আসছে? এরকমই? ওকে তাহলে তো বুঝছো। এই মানে হইছে কি যে মডুলাস ফাংশনটা ও ওর ওর ইয়াটাকে চেঞ্জ করে দিচ্ছে। ওই ওর ওর মধ্যে ইনপুটটা কি দিছে ওটার বেসিসে। মানে মডুলাস ফাংশনটা তোমার হবে y ইকুয়াল টু x মাইনাস 5। যদি তুমি এই x মাইনাস 5 যদি তুমি মানগুলা তোমার ইনপুট গুলা 5 এর চেয়ে বড় দাও, তাহলে ও এইভাবে আচরণ করে। তাহলে ধরুন 6 দিছো, 7 দিছো, তাহলে এই যে এই রেখাটাকে ফলো করো। এখন তুমি তুমি মান দিছো হচ্ছে ইয়া y সেম ফাংশনটা তুমি মান দিছো হচ্ছে -5 -10 মানে 5 এর চেয়ে ছোট মান দিছো। তাইলে ও আবার তখন কিভাবে কাজ করবে? এইভাবে ওর জন্য ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে। ইনপুটটার জন্য ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে। তখন একটা মাইনাস চলে আসবে। এইটাই আরকি মডুলাস ফাংশনটা করে আরকি। যে যাতে করে যাই করো y এর ভ্যালুটা তোমার পজিটিভ আসে। যাই ইনপুট দাও y এর ভ্যালুটা যাতে পজিটিভ আসে এজন্য ও ২ ভাবে আচরণ করবে। একটা হচ্ছে যে যখন তুমি ইনপুটটা ওকে 5 বা 5 এর চেয়ে বেশি দিলা তখন সে এইভাবে ও ইনপুটটা নিবে। আর যখন ইনপুটটা তুমি 5 এর চেয়ে কম দিলা বা 5 এর চেয়ে হ্যাঁ, কম দিলা তাহলে তো ও তখন এইভাবে কাজ করে। বুঝা গেছে? ওকে। তাহলে তো তুমি মডুলাস ফাংশনটা এখন মানে করতে পারবা। তাহলে এইটার আসলে যেহেতু তুমি আঁকতে পারতেছো, আমরা যদি একটু অফ টপিক যাচ্ছি কিন্তু এটাও একটা আমাদের মডুলাস ফাংশনের ডিফারেন্ট ইন্টিগ্রেশন যদি করতে বলো তাহলে এখন আমরা মডুলাস ফাংশনেরও ইন্টিগ্রেশন করতে পারবো। মানে একটু যেহেতু এতদূর চলে আসছি তো ওটা করে ফেলি। তো ব্যাপারটা হচ্ছে আমাদেরকে মডুলাস ফাংশনের চিত্র যেহেতু আঁকতে পারতেছি তাহলে ওটার ইন্টিগ্রেশনও আমরা করতে পারবো। মানে এখন ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে যেটা হয় যে যেইটা ঝামেলা করে ওই ঝামেলাটা আমাদের ক্লিয়ার করে ফেলছি। তো এরকম কি ধরনের তোমাকে আমি বলছি -1 থেকে 1 পর্যন্ত মডুলাস অফ এক্স এর তুমি করো ডিফারেন্সিয়েশন করো সরি ইন্টিগ্রেশন করো। তো এখন তুমি মডুলাস অফ এক্স নিলা
তো মডুলাস অফ এক্স ফাংশনটা কিন্তু দুই ভাবে ডিফাইন করা, তাই না? তো এখানে কি ইনপুট দিচ্ছ ওইটার উপর ডিপেন্ড করতেছে। তো ওইটা হবে y ইকুয়াল টু এক্স যদি তুমি ইনপুটটা দাও জিরোর চেয়ে বড়, আর ওটা y ইকুয়াল টু হবে মাইনাস এক্স যদি ইনপুটটা দাও জিরোর চেয়ে ছোট। এখন এই তুমি এখানে যে লিমিটটা নিছো -1 থেকে কিন্তু 1 নিছো। তাহলে তুমি যদি একটু এখন তোমার কাজ হচ্ছে চিত্রটা একটু এই ছোট করে আঁকলা, ঠিক আছে? আঁকার পর তোমার লিমিটটা কি দিছে বলো তো? লিমিটটা দিছে -1 থেকে 1 পর্যন্ত। তাহলে আমি ধরলাম এইটা -1 আর এটা হচ্ছে 1। তাহলে -1 থেকে এই 0 পর্যন্ত ফাংশনটা এইটা। আর 0 থেকে 1 এর জন্য ফাংশনটা হচ্ছে এইটা। তোমাকে এই যে লিমিট ইন্টিগ্রেশনটা দিছে এটাকে দুইটা পার্টে ভাগ করতে হবে। প্রথমে তুমি লিমিট নিবা -1 থেকে 0 পর্যন্ত, আর এটার জন্য তোমার ফাংশনটা হবে মাইনাস অফ এক্স ডিএক্স। কারণ ওই এতটুকু লিমিটের জন্য ফাংশনটা হচ্ছে তোমার এই রেখা। তাই এই রেখাটার ইকুয়েশনটা কি হবে? মাইনাস অফ এক্স যোগ পরের যে লিমিটটা আছে 0 থেকে 1, এটার জন্য ফাংশনটা তোমার এইভাবে ডিফাইন করো। এটার জন্য তুমি নিবা এক্স ডিএক্স। তারপর তুমি এই দুটো আলাদাভাবে করো, তাহলে তোমার উত্তরটা বের হয়ে যাবে। এটুকুই খালি মডুলাস ফাংশনের ব্যাপার। ঠিক আছে? জিনিসটা কি বুঝছো? তাহলে তুমি একটু এটা এটা জাস্ট করো দি, যে এটা কিভাবে করবা। যে ধরুন এরকম আছে -5 থেকে -10 পর্যন্ত তোমাকে আমি ইন্টিগ্রেশন করতে বলছি মডুলাস অফ এক্স এর এই ফাংশনে। তাহলে এটা কিভাবে করা যায়? এটা দেখো, যে তোমার মডুলাস ফাংশনটা তো তুমি জানো যে 0 চেয়ে উপরে হলে তোমার y ইকুয়াল টু এক্স হবে, আর 0 চেয়ে কম হলে y ইকুয়াল টু মাইনাস এক্স হবে। তো তোমার যে লিমিটটা দেওয়া আছে ওটা কিন্তু সব নেগেটিভ, পজিটিভ কোনো ভ্যালু নাই কিন্তু ওখানে। অর্থাৎ তুমি ধরে নাও এটা যদি তুমি -5 ধরতে পারো, আর এটা -10 ধরতে পারো, তো তোমার ক্ষেত্রফল বের করতে বলছে এইটুকু। তাহলে এইটুকুর মধ্যে এই পুরো ফাংশনটা শুধু y ইকুয়াল টু মাইনাস অফ এক্স হবে, কারণ লিমিটটা তোমার নেগেটিভ, পুরাটাই নেগেটিভ। তাহলে এইটা যদি আমাকে বের করতে বলে তাহলে এইভাবে বের করবো, -5 থেকে -10, এখানে শুধু মাইনাস অফ এক্স এক্স করে আর শেষ। এখানে আর প্লাস অফ এটা আসতেছে না, কারণ লিমিট তো নাই, পজিটিভ লিমিট তো দেয়নি, আমার লিমিটটা পুরোটাই নেগেটিভ আছে। তার মানে ফাংশনটা শুধু হবে মাইনাস অফ এক্স ডিএক্স। সেম সেম যদি অঙ্কটা দিত, ধরুন 5 থেকে 10 দিত মডুলাস অফ এক্স ডিএক্স, তাহলে এখানে শুধু আমি এক্স ডিএক্স করবো, কারণ আমি তো জানি 5 থেকে 10 এর মধ্যে ফাংশনটা শুধু হবে এক্স এর। বুঝতে পাইছো? আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটা করি। এরকম করছে 3 থেকে 5 দিছে, তোমাকে ইন্টিগ্রেশন করতে বলছে মডুলাস অফ এক্স মাইনাস 2 এক্স। তো প্রথমে তুমি এটা এখন তুমি যদি কিছুই না বোঝো তাহলে ব্যাপারটা হচ্ছে এইভাবে করতে হবে তোমাকে। প্রথমে চিত্রটা আঁকবা মডুলাস ফাংশন। তাহলে এটা চিত্রটা কি হবে? এটার মূলটা হবে 2 2, তাহলে এটা হবে এই পাশে আর এই পাশে, এরকম হবে চিত্র। তো এরপর তুমি লিমিট গুলোর দিক তাকাও, তোমার লিমিট কত বলছে 3 থেকে 5, তাহলে 3 থেকে 5 মানে এখান থেকে হয়তো 3 থেকে, আচ্ছা যেহেতু আমরা করতেছি আমি এখানে ইচ্ছা করে 1 নিই, তাহলে জিনিসটা বুঝতে পারবো। 1 নিলাম। তো 1 থেকে 5 এর তোমাকে ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে 1 থেকে 5 এ যদি ইন্টিগ্রেশন করতে বলে, ঠিক আছে, এই 1 থেকে এই 5 পর্যন্ত ধরে, তার মানে তোমার ক্ষেত্রফল বের করতে বলছে এইটা আর হচ্ছে এইটা। ইন্টিগ্রেশন মানে তো ক্ষেত্রফল। তাহলে 1 থেকে 2 পর্যন্ত ফাংশনটা হচ্ছে এইটা, 1 থেকে 2 লিমিটের জন্য ফাংশনটা হচ্ছে এইটা, আর 2 থেকে 5 লিমিটের জন্য ফাংশনটা হচ্ছে এটা। মানে সব প্রত্যেক এর আগে কি হতো? একটাই ফাংশন থাকতো। এবার কিন্তু ২ টা ফাংশন হয়ে আছে। কারণ আমরা জানি যে মডুলাস ফাংশনটা ইনপুটটা কি দিব ওটার জন্য চেঞ্জ করে ফেলে। তো এখন তোমাকে এইটুকু খালি খেয়াল রাখতে হবে যে ইনপুট গুলোর জন্য ফাংশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে। তো 1 থেকে 2 এর জন্য
আমরা কি জানি 2 এর চেয়ে ছোট হলে লিমিটটা কি নিতে হয়? একটা মাইনাস নিতে হয়। তাহলে এখানে একটা তোমাকে মাইনাস নিতে হবে x minus 2 dx যোগ দিয়ে পরের যে লিমিটটা আছে 2 থেকে 5 এটার জন্য x minus 2 dx এরপর জাস্ট খালি আমার ইন্টিগ্রেশন করা লাগবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই অঙ্ক আমি করতেছিলাম যে তোমাকে দিছে 1 থেকে 5 মডুলাস অফ x minus 2 dx এর ইন্টিগ্রেশন করতে। তো তোমাকে খালি জাস্ট একটু লিমিটটার দিক খেয়াল রেখে তোমাকে একটু ফাংশনটা দেখতে হবে যে কোনটা নিব। মডুলাস অফ ফাংশন নিলে পজিটিভটা নিব নাকি নেগেটিভটা নিব, মানে এইটা নিব নাকি এইটা নিব। ওটা ডিফাইন করার জন্য জাস্ট তুমি একটু চিত্রটা আঁকবা। x equal to 2 তে তুমি চিত্রটা আঁকলা, আঁকার পর দেখতেছো যে 1 থেকে 2 এর জন্য এটা হচ্ছে মাইনাসটা নিতে হবে, মাইনাস অফ x minus 2 dx, কারণ এই যে এটা আছে দেখছো। আর 2 থেকে 5 এর জন্য আমাকে নিতে হবে এটা x minus 2 dx। বুঝা গেছে কি? দুইটা পার্টে ভাগ করতে হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছো? আহ কিভাবে এরকম? হ্যাঁ, ওভাবেই ওভাবেই। তোমাকে আরেকটা দেখাই আমি করে। ধরো নাও এরকম আছে -10 থেকে ধরো নাও 5 পর্যন্ত আছে। আর তোমাকে আমি বের করতে বললাম x+3 মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন করতে। তো তোমার প্রথম কাজ কি? এই চিত্রটা আঁকবা একটু ছোট করে। তাহলে চিত্রটা কি হবে? -3 এইখানে, এই পাশে আর এই পাশে। ঠিক আছে? তো এখন বুঝা পাচ্ছ যে x-3 এর ডান পাশের জন্য এই ফাংশনটা হচ্ছে x+3, আর -3 এর বাম পাশের জন্য ফাংশনটা হচ্ছে x+3 এর আগে একটা মাইনাস নিতে হবে। ঠিক আছে? তো এখন তোমার লিমিট আছে -10 থেকে 5। তাহলে -10 ধরে নাও এখানে আছে কত? হ্যাঁ, 5 হচ্ছে এখানে আছে কত? তাহলে তোমার এখানে তোমার যে ইন্টিগ্রেশনটা দুইটা পার্টে ভাগ হয়ে গেল। একটা তুমি -10 থেকে তুমি ইন্টিগ্রেশন করবে -3 পর্যন্ত, এটার জন্য তুমি ফাংশনটা নিবা মাইনাস অফ x+3 dx। আর -3 থেকে 5 পর্যন্ত এটার জন্য তুমি ফাংশন নেবে x+3 dx কে। এইটুকুই কাজ করি, বাকিটা একদম আগের মতো আমরা যেরকম ইন্টিগ্রেশন করি ওটুকুই। বুঝতে পারছো? আচ্ছা, তুমি তাহলে এটা একটু করে দেখাও তো, মানে এটা একটু জাস্ট আলাদা করবা, এটুকুই করবা। -5 থেকে 5 পর্যন্ত তোমাকে বললাম আমি ইন্টিগ্রেশন করতে x+2 dx। তুমি এটা একটু নিজে একটু আলাদা করে দেখো, তারপর আমার কাছে মিলাই যে মিলছে কিনা। প্রথমে চিত্রটা আঁকো, তারপর একটু চিত্রটার থেকে লিমিট গুলো খেয়াল করো যে তোমার লিমিটটা কিভাবে দিছি, তারপর আলাদা করো। চিত্রটা আঁকতে হলে কিভাবে আঁকতে হবে? -2 তে এটা হবে এদিকে, এটা হবে এদিকে।
বুঝছো? তাহলে -5 থেকে -2 পর্যন্ত আমরা নিব। এটার আগে একটা মাইনাস দিয়ে দিতে হবে। আর বিয়োগ -2 থেকে 5 এর জন্য আমরা নিব শুধু এইটা। দেখো তো এরকম আসছে? আচ্ছা, ঠিক আছে। তো ভালোই। তাহলে আরেকটা করো, আরো ২ টা করো প্লিজ। জিনিসটা ক্লিয়ার করা লাগবে আমাকে। 5 থেকে 10 আমি করতে বললাম। আর তোমাকে আমি দিলাম x, হুম? x মডুলাস অফ কত হবে? +2 dx। হুম, এটা করো দি। তাহলে এটার জন্য শুধু একটা পার্টই কিন্তু আসবে। 5 থেকে 10 x + 2 dx। ব্যাস। তোমার কি এটা আসছে? দেখো এখানে প্রথমত চিত্রটা কি ঠিক আছে? চিত্রটা মিলছে তোমার? এরকম কিছু চিত্র আসছে? হ্যাঁ, হ্যাঁ। এখন দেখো তোমার লিমিট কত থেকে দিছি বলো তো? 5 থেকে 10। তাহলে এখানে ধরে নাও কোথাও 5 আছে, এখানে কোথাও 10 আছে। তো এইটুকু লিমিটের ভিতরে ফাংশনটা শুধু পজিটিভ মানটা নিচ্ছে না। তার মানে শুধু x + 2 dx 5 থেকে 10 এইটুকুই নেব আমি। কারণ নেগেটিভটা তো আসেইনি। -2 এর নিচে তো আমি কিন্তু তোমাকে দেইনি। হ্যাঁ, এটা যদি আমি -5 দিতাম তাইলে তুমি ২ টা স্প্লিট করতা। এটা একটা পার্ট আর এখান থেকে আরেকটা একটা পার্ট। জিনিসটা কি বুঝাইতে পারছি? মানে ৫ থেকে ১০ এর ভিতরে তোমার ফাংশনটা তো এটা। আর এটার জন্য তো শুধু পজিটিভটা নিবা তুমি x + 2। হ্যাঁ, তাহলে এখন তাইলে আরেকটা করো। ইন্টিগ্রেশন অফ -2 থেকে -5 x -5 মডুলাস অফ dx। তো এটা করো তো কি আসে? করছো? তার মানে এখানে জাস্ট একটাই পার্ট আসবে। এটার আগে জাস্ট একটা মাইনাস আসবে। কারণ এখানে তোমার লিমিটটা আমি দিছি এই পাশেরটা ছিল। তো এইটা যদি -5 ধরো, এটা যদি -2 ধরো তাহলে এদের জন্য এইটা কোসাল এইটা হচ্ছে একটা মাইনাস আসবে এটার সামনে। তোমার কি এটা আসছে? হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা, তাহলে তো বুঝছো। তাহলে এরকম আরকি। তাহলে মডুলাস ফাংশনে তোমাকে যদি ইয়া করতে বলে, কি বলে? ইন্টিগ্রেশন করতে বলে তাহলে আশা করি পারবা। তাহলে তুমি বাসায় মানে পরে এটা ট্রাই করে দেখিও। এটা কি আসে? মডুলাস অফ x প্লাস মডুলাস অফ
এক্স প্লাস মাইনাস থ্রি, হ্যাঁ, এই পুরোটাই আর কি আমার ফাংশন ডিএক্স, লিমিটটা হচ্ছে টু থেকে ফাইভ পর্যন্ত। তাহলে এটা হ্যাঁ, পরে করবো। হ্যাঁ, এটা আসলে তুমি কি করবে বলো দি, দুইটা পার্ট করবা, দুই থেকে ফাইভ মডুলাস অফ এক্স এক্স, আর দুই থেকে ফাইভ মডুলাস অফ এক্স মাইনাস থ্রি এক্স, এইভাবে করবা। করে এটা তুমি ইন্টিগ্রেশনটা করে আমাকে ইয়া পাঠিয়ে দিলো কালকে, যে এটা কত আসে। ঠিক আছে, এটা এস্টাবলিশ। আচ্ছা, তাহলে আমরা ইয়া সরলরেখার চিত্র আঁকতেছিলাম, তাহলে আমাদের চিত্রর পার্টটা আজকে শেষ করতেই হবে, নাহলে পিছিয়ে যাবো। জলদি করে ফেলি। সরলরেখা ছিল, এরপরে আমরা বৃত্ততে আসি। তোমার কালকে কি ক্লাস আছে নাকি সকালে? আচ্ছা, ঠিক আছে। তাহলে বৃত্ত আমরা অলরেডি পড়ছি, যে বৃত্তের ইকুয়েশন কিরকম হয়। তো বৃত্তের ইকুয়েশনে এক্স ও ওয়াই এর কি হয়, ঘাত টু, তাই না? এক্স ও ওয়াই এর ঘাত টু হয়, টু, ও এদের সহগটা সমান হতে হবে। তাইলে তুমি বুঝবে যে এটা আসলে একটা বৃত্তের ইকুয়েশন, যে এক্স আর ওয়াই এর ঘাত দুটারই ঘাত টু আছে, আর এদের সহগটা সমান হলে এটা আসলে একটা বৃত্তের ইকুয়েশন। তো বৃত্তের বৃত্ত নিয়ে তো পড়া হয়েছে প্রচুর, যে বৃত্তের স্ট্যান্ডার্ড যে ইকুয়েশনটা, এটা কিরকম দেখতে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা আমাদের বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। তো এগুলো পরিচয়গুলো আমাদের নিশ্চয় জানা আছে, যে সি কি, তারপর জি কি, এফ কি, এগুলা। তো তারপর হচ্ছে এক্স অক্ষের কোণের সূত্র ছিল, ওয়াই অক্ষের কোণের সূত্র ছিল। তো এরকম আর কি। তো ধরে নাও যে এক্স অক্ষের এটা যদি ভিত্তিক স্ট্যান্ডার্ড ইকুয়েশন হয়, তাহলে এখান থেকে এক্স অক্ষের কোণের কত হবে, অক্ষের কোণের টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস সি। এটা ছিল, আমরা পড়ছিলাম, মনে পড়ে কিনা তোমার, ওয়াই অক্ষের কোণের টু রুট ওভার এফ এফ স্কোয়ার মাইনাস সি, এগুলো ছিল। তো যাই হোক, আমাদের আহ ভাগ্য ভালো, কারণ হচ্ছে এই ধরনের ইকুয়েশন গুলো আসবে না, আমাদের খুবই একদম নর্মাল ইকুয়েশন আসবে। তো আমাদের তো এটা বৃত্তের আদর্শ ইকুয়েশন, বৃত্তে আরেকটা আমাদের যেটা আসবে আসলে, এটা হচ্ছে মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট, মানে কেন্দ্রটা মূল বিন্দু হবে। মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। পরিচয়গুলো কি, যে কেন্দ্রটা কি হবে, কেন্দ্রটা হবে জিরো জিরো, আর ব্যাসার্ধটা কি হবে আর। ঠিক আছে, এইটুকু ইনফরমেশন দেওয়া থাকলে আমরা বৃত্তের ইকুয়েশনটা বের করতে পারবো খুব ইজিলি। বৃত্তের ইকুয়েশনটা কি হবে, যে এরকম মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট, এই কেন্দ্রটা মূল বিন্দুতে থাকবে, আর হচ্ছে তোমার এই যে ব্যাসার্ধটা হবে আর, এই ব্যাসার্ধটা হবে আর কেন্দ্রটা হবে মূল বিন্দু। এই সিম্পল এই চিত্রটা আমরা রাখতে পারবো না, ইজিলি আমরা রাখতে পারবো। তো এখানে তো কোনো ঝামেলা নাই। তো বৃত্তের ইকুয়েশন দিলে আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে এই আর কি, প্রথমত তোমাকে বৃত্তের ইকুয়েশন চেনা লাগবে। তো চেনার উপায়টা কি, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেটা আছে, যে দুটা স্কোয়ার হবে এবং দুটার ত্বক গুলো সমান হবে আর কি। আর হচ্ছে এরকম টাইপ। তাহলে এখন যদি আমাকে এরকম একটা চিত্র, মানে ইয়া ইকুয়েশন দেয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস নাইন,
হলো 0। তাহলে এটার চিত্রটা কিরকম হবে? x স্কোয়ার y স্কোয়ার। আমি এখানে এইভাবে 3 স্কোয়ার মানে এই আকারে লিখবো। তারপরে এটার চিত্রটা হবে এরকম। এই যে এটা। তাহলে এইটুকু কত হবে? r। তাহলে এটা হবে কত? 3, 0 বিন্দু। এটা কি হবে? এটা হবে -3, 0 বিন্দু। এটা হবে 0, 3 বিন্দু। এটা হবে 0, -3 বিন্দু। মানে এইটুকু যদি r হয় আরকি, তাহলে এটা কি হবে? r, 0। এটা কি হবে? -r, 0। এটা কি হবে? 0, r। এটা কি হবে? 0, -r। ঠিক আছে? এটা। আচ্ছা, তাহলে এটা খুবই ইজি। আর আরেকটা ছিল বোধহয়। তো ওটা হচ্ছে কি? আলফা বিটা কেন্দ্র বিশিষ্ট আলফা বিটা কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। বা এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আমরা তো এটা পড়ছিলাম এইচ কে কেন্দ্র বিশিষ্ট বা আলফা বিটা যেটাই ধরো। তাহলে এটা কিরকম ছিল? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এরকম যদি থাকে তাহলে এই বৃত্তটার কেন্দ্র হবে আলফা বিটা আর ব্যাসার্ধ হবে আর। আমরা এটা যদি আমাকে চিত্র আঁকতে বলে তাহলে চিত্রটা কিভাবে আঁকবো? এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আমরা যেটা করবো যে এইখানে আলফা বিটা বিন্দুটা হবে কেন্দ্র, তাহলে এখানে হবে আলফা, এটা হবে বিটা, এটা হবে কেন্দ্র, আর বৃত্তটা কি হবে? বৃত্তটা হবে আর ব্যাসার্ধ বিশিষ্ট, মানে এরকম। মানে এই যে ব্যাসার্ধটা হবে এটা হবে তোমার আর, আর কেন্দ্রটা হবে আলফা বিটা। মানে ইকুয়েশনটা যদি এরকম থাকে আর কি। ঠিক আছে? তো এই আর কি চিত্র আমরা আঁকতে পারলেই হলো। তো আমাদের যে মূলত এইটা আসবে আর কি। মানে আমাদের 10.7 এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যে এরকম। ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা। তো এখন যেহেতু ওইটা ইম্পর্টেন্ট আমাদেরকে ওইটা নিয়ে কাজ করতে হবে। তো ওইখানকার তুমি একটু দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার আমরা লিখলাম। তো আমরা এটাকে ওয়াই রেসপেক্টে লিখতে চাচ্ছি। এটা হবে এরকম, ওয়াই ইজ ইকুয়াল টু এরকম হবে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার প্লাস মাইনাস একটা আসবে। দেখো তো এরকম একটা আসবে না? আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস আসবে, কারণ রুট করছো তো প্লাস মাইনাস একটা আসবে। তাহলে তুমি দেখো এটার যে ইয়াটা চিত্রটা ওটা আসলে এরকম না, যে তাহলে এইটার চিত্রটা আমরা বুঝতেছি এরকম আসবে। তো এইটার যে এই উপরের যে পজিটিভ পার্টটা দেখতেছো তুমি, এই পার্টটা, এটা, এইটার জন্য ইকুয়েশনটা হবে y ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পজিটিভ। আর এই যে নিচের যে পার্টটা দেখতেছো মানে হচ্ছে এই বৃত্তের এই পার্টটা, এটার জন্য যে ইকুয়েশনটা ফলো করবে এটা হবে মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ এক্স এর ভ্যালু তুমি দিবা, তাই ওয়াই এর ভ্যালু পাবা। এক্স এর ভ্যালু তুমি যদি এই মানে ওয়াই এর ভ্যালু গুলো পজিটিভ আসবে তুমি যদি এই ফাংশনটা ফলো করো, ওয়াই এর ভ্যালু গুলো নেগেটিভ আসবে তাই তুমি যদি এই ফাংশনটা ফলো করো। এইটুকু থেকে আমরা এইটুকু পার্থক্য বুঝতে পারলাম যে এই বৃত্তটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এই যে এই উপরের যে খণ্ডটা এটা, তো এই খণ্ডটার জন্য তোমার এই ইকুয়েশনটা ফলো করবে। নিচের যে খণ্ডটা আছে এটার জন্য তোমার এখানে একটা মাইনাস নিতে হবে। এই জিনিসটা কি বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে তাহলে। তাহলে এইটা আমাদেরকে খেয়াল করতে হবে যে বৃত্তের ইকুয়েশনে যদি ওয়াই, আমরা বৃত্তের ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু এই আকারে লিখতে পারি। এই আকারে লেখার পর প্লাস নিলে তুমি এইটাকে মিন করবা, আর মাইনাস নিলে তুমি নিচেরটাকে মেনে চলবে। ঠিক আছে? এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে।
তাহলে হচ্ছে আজকে এখান থেকেই রাখি। এখন আমাদের আছে উপরে আছে পরাবৃত্ত আছে, উপবৃত্ত আছে এবং অধিবৃত্ত আছে। ৩ টা আসলে করতে তো সময় লাগবে অনেকটা। তো এখান থেকে থাকি। তুমি তাহলে আপাতত এইটুকুই দেখো আর তোমার হচ্ছে 10.6 এর অঙ্কগুলা শেষ করি। 10.6 এর অঙ্কগুলা শেষ করে রাখি তাহলে হয়ে যাচ্ছে। আর হচ্ছে কালকে কি পড়তে পারবা? সন্ধ্যাবেলা? সন্ধ্যাবেলা?